আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিন আলোচনায় আমাদের শুক্রবারের অতিথি ভদ্রলোকের চুক্তি ভেঙে দলের পুরনো রাজনৈতিক লাইনে মানে ভারত বিরোধিতার লাইনে চলতে শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিং এ? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এইসব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? 1, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। 2, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া 3, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোন চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যাওয়া চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে, এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ
অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোন মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম। ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত। একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 তারিখে, 7ই এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড় এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝলো বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেওছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত। বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করলো না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেওছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন। হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার
কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনী স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 কর্মকর্তা ধরা পড়েছেন, আরো 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরো রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপি সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর, এবং সেখান থেকে আরো বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরো দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যে বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি। সেটা কেন দিল্লির নির্দেশে ঢাকায় শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর উপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান বাহিনীর ব্যাপারে যে খবর দেওয়া হয়েছে তা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে ঠিকই, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে যোগাযোগের অভিযোগে, এবং এছাড়া অন্যান্য কট্টরপন্থী সংগঠনের সঙ্গেও সেনাবাহিনীর অফিসারদের, এমনকি নৌবাহিনীর অফিসারদেরও যোগাযোগ রয়েছে। সে খবরও, সেই ইনপুটও ভারতের তরফ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে। এবং বাংলাদেশ আজকে শুধু বিমান বাহিনীর অফিসারদের গ্রেপ্তার করেছে, কিন্তু আগামী দিনে শুধু বিমান বাহিনী নয়, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার উপরে বিভিন্ন জায়গাতেই কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে তারেক রহমান সরকার। কারণ
বড় হিসাব দিয়েছে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। এবং শুধু যে সব মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক ক্রান্তিকাল পার করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার ভারতের দেয়া ইন্টেলিজেন্স ব্যবহার করে ঘরের শত্রু বিভীষণদের সাফ করছে, কিন্তু এর ফলাফল কি হবে? সামরিক বাহিনীর ভেতর কি কোনো চাপা ক্ষোভ তৈরি হবে? সেটাও বলেছে যে সেরকম হলে এই শুদ্ধি অভিযান একটা নতুন কৌশলগত মোড়ে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশকে, এবং ভারত সমস্তভাবে যে সাহায্য করার দিকে হাঁটছিল এতদিন, ভাবছিল, সেটা কিন্তু ভারত আর পিছিয়ে আসবে না। তবে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে, নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশে জামাতি ইসলামকে কোনো রকম ভাবে তাদের জায়গা ছেড়ে দেওয়া চলবে না, এবং সেখানে গণতন্ত্রের বিকাশের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেখানে শুরু করতে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে, এবং প্রয়োজনে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই রায়কে বাতিল করতে হবে। কারণ যে ক্রাইম ট্রাইব্যুনাল যার মারফতে এই রায় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অবৈধ। এই সমস্তগুলো করলে তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না। আপাতত এখানেই রাখছি, ধন্যবাদ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 29শে এপ্রিল আজ সকালে, ইতিমধ্যে সকাল এখন 9:15 বাজে, এরই মধ্যে ভোট কাজ এগিয়ে চলেছে। তবে প্রথম দফায় যতটা গোলমাল হয়নি, আজকে যেন একটু গোলমালের খবর বেশি আসছে। তবে এমন কিছু মারাত্মক সেগুলো নয়। মারাত্মক কি এর আগের বছরগুলোতে যা হতো আজ তো তার কাছে উল্লেখ করার মতোই নয়। তবুও কয়েকটি জায়গায়, যেমন চাপড়া নদিয়ার, সেখানে একটা জায়গায় বিজেপির এক এজেন্টের মাথা ফেটেছে, অভিযোগ যথারীতি তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া দক্ষিণ 24 পরগনায় সেখানেও দু এক জায়গায় গোলমাল হচ্ছে, হাওড়াতেও গোলমাল হচ্ছে। তো যাই হোক, সেগুলো এমন কিছু বড় মাপের নয়। সুতরাং আজ সকাল থেকেই সবচেয়ে বড় যে রাজনৈতিক ছবিটা হলো, সেটা আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হঠাৎই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছেন ভোট দেখতে। তিনি বলেও দিয়েছেন যে সারাদিন নিজের কেন্দ্র ভবানীপুরের বুথে বুথে ঘুরবেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই দায়িত্বশীল নেত্রীর ভোট পর্যবেক্ষণ, নাকি এর ভেতর লুকিয়ে আছে অস্বস্তি, অনিশ্চয়তা, ভয় আর এক ধরনের রাজনৈতিক নার্ভাসনেস? কারণ বাংলার রাজনীতি যারা দেখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত ভোটের দিন বুথে বুথে ঘোরার রাজনীতি করেন না। তিনি ঘরের মধ্যেই থাকেন, সেখান থেকেই তিনি সংগঠন, রিপোর্ট, প্রশাসনিক ফিডব্যাক, দলীয় চ্যানেল এসবের ওপর ভরসা করেন। কিন্তু এবার তিনি নিজেই মাঠে। তার মানেটা খুব সোজা, তাই নয় কি? কারণ এবারের ভোট তিনি রুটিন ভোট হিসেবে দেখছেন না। আর কেন দেখছেন না সেটাও খুব কঠিন কিছু নয় বুঝতে। প্রথমত, নির্বাচন কমিশনের কড়াকড়ি এবার অনেক বেশি। বুথ ম্যানেজমেন্ট, এজেন্টদের নড়াচড়া, নিরাপত্তা বাহিনীর ভূমিকা, মাইক্রো মনিটরিং, সব কিছুর ওপর ইলেকশন কমিশনের কড়া নজর।
যে নির্বাচনে কমিশন করা, সেখানে শাসক দলের স্থানীয় দাপট আগের মতো কাজ করে না, সেটাই বড় বিষয়। মমতা খুব ভালো করেই জানেন কমিশন যত কঠোর হয় শাসকের সুবিধের জায়গা ততটাই সংকুচিত হয়। তাই ঘরে বসে রিপোর্ট নিয়ে লাভ নেই। আর নিজের কেন্দ্রে তিনি নেমেছেন, কারণ এখানেও তার আসনটা নড়বড়ে হয়ে গেছে, যে তার সম্ভাবনা নড়বড়ে হয়ে গেছে। দ্বিতীয়ত, ভবানীপুর শুধুই একটি কেন্দ্র নয়, এটা মমতার ব্যক্তিগত সম্মানের কেন্দ্র। দল অন্যত্র কত আসন পেল সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তার উপরেই সরকার গঠন নির্ভর করে, কিন্তু ঘরে বসেও সেই ব্যাপারে তিনি আজকে তার কোনো ভূমিকা নেই, কারণ তার কোনো নির্দেশ আজকে চলবে না। আজ রয়েছে কমিশনের কড়া নজর, আধা সামরিক বাহিনীর কড়া নজর। সুতরাং নেত্রী ব্যস্ত হয়েছে নিজের কেন্দ্র নিয়ে। যদি টান টান লড়াইয়ের ছবি তৈরি হয় তাহলে রাজনৈতিক ক্ষতি তার অনেক গভীর হবে ভবানীপুরে হারলে। আর যদি জেতেনও তাহলে জিতলেও প্রশ্ন ওঠে ব্যবধান নিয়ে, কতটা স্বচ্ছন্দে তিনি জিতলেন, কতটা চাপে। রাজনীতি অনেক সময় আরো অস্বস্তিকর হয়ে যায় যদি তা প্রত্যাশার তুলনায় ছোট হয়। এবং এমন খবর আছে, আমি আমার এই চ্যানেলেও এর ইতিপূর্বে বলেছি, ভবানীপুরে মমতার আসন নড়বড়ে। তৃতীয়ত, বিরোধীরা অনেকদিন ধরেই মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে আসছে। এই অভিযোগ নতুন নয়, কিন্তু ভোটের সময় এর রাজনৈতিক দাম ভয়ঙ্কর বেড়ে যায় এবং এবার বেড়েও গেছে। বিরোধীরা বলছে তৃণমূল ভোট ব্যাংক নির্ভর রাজনীতি করে, ওই যে দুধেল গাইয়ের রাজনীতি। তৃণমূল পাল্টা বলে এটা তোষণ নয়, প্রতিনিধিত্ব, সামাজিক সুরক্ষার রাজনীতি। কিন্তু বাংলার মানুষ আজকে এই লাইনেই একেবারে দুটো মেরুতে ভাগ হয়ে গেছে। অভিযোগ যাই হোক, বাস্তবটা হলো এই ইস্যু ধর্মীয় মেরুকরণকে উস্কে দিয়েছে। আর যেখানে ভোট ধর্মীয় লাইনে ভাগ হতে শুরু করে, সেখানে শাসকের পুরনো সামাজিক সমীকরণ নড়ে যায়, যেটা গেছে পশ্চিমবঙ্গে মমতার কাছে। এবার এই জায়গাতেই আজকের সকালটা আরো তাৎপর্যপূর্ণ। একদিকে মমতা বুথে বুথে ঘোরার বার্তা দিচ্ছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী সকাল সকাল হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ওই কেন্দ্রের মধ্যেই। এটি নিছক ব্যক্তিগত ধর্মাচরণ বললেও এর রাজনৈতিক অর্থ অস্বীকার করার উপায় নেই। বাংলার ভোটে ধর্মীয় প্রতীক এবার আর ফিসফিস করে ব্যবহার হচ্ছে না, ক্যামেরার সামনেই সজোরে সপাটে ব্যবহার হচ্ছে। শুভেন্দু আজকে এই মন্দির সফরে যে বার্তাটা দিতে চাইছেন তা স্পষ্ট। হিন্দু ভোটের আবেগ, পরিচয়, সাংস্কৃতিক সংহতি এসবকে তিনি সরাসরি ছুঁতে চাইছেন, সেটাকে সামনে এগিয়ে আনতে চাইলেন। আর মমতার বিরুদ্ধে যে সংখ্যালঘু তোষণের অভিযোগ জানানো হয় এবং যেটা সত্যি, তার পাল্টা মেরুকরণ হিসেবে এই মন্দির রাজনীতি আজ শুভেন্দুকে অনেকটা মাইলেজ দেবে। মমতা বোধহয় ভুলে গেছেন এই বিষয়টা। অর্থাৎ আজকের লড়াইটা শুধু দল বনাম দল নয়, এটা প্রশাসনিক নিয়ন্ত্রণ বনাম কমিশনের কড়াকড়ি। এটা পুরনো ভোট সমীকরণ বনাম ধর্মীয় মেরুকরণ। তাই মমতার ব্যক্তিগত কর্তৃত্ব বনাম শুভেন্দুর চ্যালেঞ্জ। আর ঠিক সেই কারণেই আজ মমতা ঘরে বসে নেই। ঘরে বসে থাকাটা তিনি ভালো মনে করলেন না। তিনি বেরিয়ে পড়লেন 1-2 মিনিট, 1-2 ঘন্টার জন্য নয়,
তার নিজের কথায় আজ সারাদিন তিনি ভবানীপুরের বুথে বুথে ঘুরবেন। সত্যি কথা বলতে কি, এই হঠাৎ সক্রিয়তা মমতার এর ভেতর দুটো রকমের বার্তা আছে। একদিকে তিনি নিজের কর্মীদের বুঝিয়ে দিচ্ছেন, আমি নজর রাখছি, কেউ ভয় পেও না, কেউ বসে থেকো না। অন্যদিকে ভোটারদেরও দেখাতে চাইছেন, আমি লড়াই ছেড়ে দিইনি, মাঠে আছি। কিন্তু রাজনীতির নির্মম সত্যিটা হলো, নেতারা যখন অতিরিক্ত দৃশ্যমান হন তখন প্রশ্ন ওঠে, বেরিয়ে আসার কি দরকার ছিল? এত দৃশ্যমান হওয়ার প্রয়োজন পড়ল কেন মমতা দেবী? যদি সবকিছু এতটাই নিয়ন্ত্রণে থাকে আপনার, যদি ভবানীপুর এতটাই নিরাপদ হয় আপনার কাছে, যদি আপনার সংগঠন এতটাই নিশ্চিন্ত থাকে, তাহলে সারাদিন বুথে বুথে ঘোরার প্রয়োজনটা হচ্ছে কেন? এই প্রশ্নটাই আজ সব দিকে উঠছে এবং উঠবে। আর এখানেই মমতার অস্বস্তি, কারণ তিনি মাঠে নামলে তার সমর্থকরা বলবেন দায়িত্বশীল নেত্রী, কিন্তু সাধারণ মানুষ, বিরোধীরা, তারা বলবে চাপ সামলাতে নেমেছেন। দুই ব্যাখ্যাই সত্যি কিছুটা, তবে বিরোধীদের পাল্লাটা ভারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা পুরনো স্বভাব আছে, যখন চাপ পড়ে তখন তিনি বেরিয়ে আসেন, আরো দৃশ্যমান হন। তিনি জানেন রাজনীতিতে শুধু ভোট নয়, অপটিক্সও গুরুত্বপূর্ণ। ক্যামেরা যদি দেখায় নেত্রী সকাল থেকে রাস্তায়, বুথে, মানুষের মধ্যে, তাহলে তার সংগঠনের ভেতরে মনোবল বাড়াতে পারে। কিন্তু এর উল্টো পিঠও আছে। এই ছবি এটাও বলে দেয় তিনি এই ঝুঁকিটাকে, ভয়টাকে, আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ আত্মবিশ্বাস আছে কিন্তু নির্ভরতা নেই। আজকের ভোটে তাই আসল লড়াই শুধু ব্যালট বাক্সে নয়, বার্তার লড়াইও রয়েছে, অন্তত দেখতে পাওয়া যাচ্ছে। মমতা বলতে চাইছেন, আমি এখনো বাংলার কেন্দ্রীয় মুখ। আর শুভেন্দু অধিকারী তিনি বললেন, বিজেপি বলতে চাইলেও এবং বলল যে আপনার অজেয় ভাবমূর্তি ভেঙে গেছে, আপনি ভেঙে গেছেন। কমিশন বলতে চাইছে এবার নিয়ম মেনে ভোট হবে, আর সেটাই করছে তারা। ফলে মমতার কারিগরি সব বন্ধ, আর ভোটার চুপচাপ দেখে নিচ্ছেন কার মুখে দৃঢ়তা, কার শরীরী ভাষায় উদ্বেগ। আর ভোটার তো আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে কিভাবে এবার ভোটটা দেবেন, তারা নির্ভয়ে সেই ভোট দিতেই এবার এগিয়ে যাবেন। শেষ কথা একটাই, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে বুথে ঘোরার ঘোষণা নিছক রুটিন নয়, এটা রাজনৈতিক সিগন্যাল। সিগন্যালটা তিন দিকে গেছে। দলকে তিনি বলছেন সতর্ক থাকো, ভোটারকে বলছেন আমি আছি, আর বিরোধীদের বলছে আমাকে হালকা করে দেখো না। কিন্তু বিরোধীরা কি বলছে, আপনি হালকা হয়ে গেছেন। একই সঙ্গে এই দৃশ্যের ভিতরে আরেকটি অস্বস্তিকর সত্যিও আছে। যে নেতা সম্পূর্ণ নিশ্চিন্ত, বিশেষত মমতা ব্যানার্জি তো বারবার বলছেন ভবানীপুর তার হাতের তালুর মতো জায়গা, এখানে তার জয় নিশ্চিত বিপুল ভোটে। তিনি এটাও বলেছেন তিনি 226টা আসন পাবেন। তাহলে তিনি সাধারণত এত ব্যস্ত কেন দেখাতে বাধ্য হলেন? তাই আজকে বড় প্রশ্ন, মমতা কি লড়াইয়ের আত্মবিশ্বাসে মাঠে, নাকি হারানোর আশঙ্কায়? রাজপাট শুধু হারানো নয়, ভবানীপুরকেও হারিয়ে ফেলা। ফয়সালা করবে ফলাফল। কিন্তু আজ সকালের ছবি অন্তত এটুকু বলে দিয়েছে, ভবানীপুরে লড়াই ভোটের নয়, মর্যাদার। আর সেই মর্যাদা রাখতে মমতা ব্যানার্জি
পথে পথে ঘুরছেন, যেটা তিনি কোনো ভোটে করেন না। তিনি ঘরে বসে, কারণ তার ঘরটাই হচ্ছে পার্টির হেড অফিস, হেডকোয়ার্টার, সেখান থেকেই তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। আজ তার নিয়ন্ত্রণের জায়গা নেই, কারণ কমিশনের কড়াকড়ি এতটাই তীব্র। আজ তার নিয়ন্ত্রণের জায়গা নেই, কারণ তিনি বুঝে গেছেন মানুষ এবার অন্য কিছু ভাবছে, ভেবে রেখেছে। তবুও ওই যে যখন একটা ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকেও ধরে বাঁচতে চায়, মমতা ভেবেছেন আজকে রাস্তায় বেরোলে, ভবানীপুরের বুথে বুথে ঘুরলে অন্তত ভবানীপুরে তিনি জিতবেন। এই আশা নিয়ে, বাঁচার আশা নিয়ে তিনি আজকে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।